হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে বলেছিলাম যে আজকে একটা সুপার ধামাকা হবে এবং সেই ধামাকা নিয়ে হাজির হয়েছি এবং আজকে আমার হাতে একদম শুরু থেকেই এই গ্লোবটা আছে এবং এই গ্লোব নিয়ে আজকে বহুত খেলা হবে। মানে এটা কিভাবে ঘোরে, ঘোরার সময় কাত হয়ে যায় কিনা, ঘুরলে কি ক্ষতি, মানে না ঘুরলে কি ক্ষতি? ক্ষতি তো নাই আসলে। না ঘুরলেই তো বরং আমাদের ক্ষতি, তাই না? মানে ঘুরলে কোনো ক্ষতি নাই। তো সেই জায়গা থেকে আজকে হচ্ছে দেখো সৌরজগৎ এবং ভূমণ্ডল তোমাদের তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সবচেয়ে কঠিন অধ্যায় যেটা আমি নিজে মনে করি যেটা সবচেয়ে কঠিন অধ্যায়। এখানে অনেক কিছু বোঝার আছে। আসলে সব অধ্যায়ে কিছু না কিছু বোঝার আছে। ইকোনমিক্স এর ব্যাপারগুলো এতটা সহজ না। তবে এই জায়গায় একটু একটু বেশি বোঝার আছে। এখানে আসলে নিজে নিজে পড়লে অনেক কিছুই নিজে থেকে বোঝা যায় না। তো এর আগে আমরা ৪টি ক্লাস নিয়েছি এই অধ্যায় থেকে এবং আজকে হচ্ছে ৫ নাম্বার ক্লাস। এবং আজকে আমরা মূলত বোঝার চেষ্টা করব পৃথিবীর যে গতি। আমরা ইতিমধ্যেই আগের ক্লাসগুলো থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি যে পৃথিবী ঘুরে, তাই না? কারণ দেখাইছি যে সূর্যের আলো কেমনে পৃথিবীর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ধীরে 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 পৌঁছায় যায়। পৃথিবী ঘুরে বলেই তো এটা হয়, তাই না? পৃথিবী ঘুরে বলেই তো এটা হয়। তো তার মানে আমরা সেইটা সম্পর্কে আইডিয়া পেয়েছি। আজকে একটু বিস্তারিতভাবে পৃথিবীর গতিগুলো আসলে কয় রকম এবং এই দুইটা গতির প্রভাবে কি কি ঘটে সেইটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। এবং এই আলোচনায় হচ্ছে গুরুত্ব পাবে কয়েকটা বিষয়। একটা হচ্ছে দিবারাত্রির যে হ্রাস বৃদ্ধি, যে দিন কেন বড় হয়, দিন কেন ছোট হয়ে যায়, কেন গরম পড়ে, কেন শীত পড়ে, এই ব্যাপারগুলো আলোচনায় আসবে। তো আমি পরিচয়টা দিচ্ছি। তোমরা যারা ইতিমধ্যে আগের ক্লাসগুলো করেছো তোমরা জানো আমার নাম কামরুল হাসান শাহিদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, অনার্স মাস্টার্স। দীর্ঘদিন যাবৎ এই ইতিহাস, সাধারণ জ্ঞান, তারপরে হচ্ছে বিজিএস, ভূগোল এগুলো পড়াচ্ছি। তো সেই জায়গা থেকে শিখতেও আছি অনেকদিন যাবৎ। ওকে, নিজের পরিচয় বেশি না দেই, আজকের মূল আলোচনাগুলো আমরা এখানে বোঝার চেষ্টা শুরু করে দেই। শুরুতেই হচ্ছে পৃথিবীর গতি। এখন কথা হচ্ছে পৃথিবীর গতি আসলে কয় রকম? আমরা এর আগের ক্লাসগুলোতে তো মোটামুটি একটা ধারণা পাইছি, তাই না? যে পৃথিবী এইভাবে ঘুরে, এক। আবার এটা যদি সূর্য হয়, এইটাকে কেন্দ্র করেও পৃথিবী এইভাবে 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 ঘুরে। ২ টা, তাই না? তার মানে পৃথিবী ২ রকম গতি আছে। পৃথিবীর নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন এবং সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করাকেই পৃথিবীর গতি বলে। আমরা পৃথিবীর গতি সম্পর্কে ধারণা পেলাম, খুব সহজ। গতি ২ প্রকার, আহ্নিক গতি আর এটা হচ্ছে বার্ষিক গতি। আহ্নিক গতি কোনটা? আহ্নিক গতি হচ্ছে যেটা নিজে নিজে ঘুরে। মানে পৃথিবী এই যে নিজের অক্ষ, এটা হচ্ছে পৃথিবীর মাঝখান দিয়ে মনে করো ছিদ্র করে দিলাম। এইটাকে ভিত্তি করে নিজে নিজে যে ঘুরতেছে, রাইট? আমি হাতে নিয়ে পৃথিবীটা আবার ঘুরায় দেখাই। এই যে নিজে নিজে যে ঘুরতেছে এটার নাম হচ্ছে আহ্নিক গতি। ঠিক আছে? এটা আহ্নিক গতি। একটা চক্কর মারতে কতক্ষণ লাগে? আমরা গত ক্লাসেও আমরা আলোচনা করেছি যে এইভাবে একটা চক্কর শেষ করতে পৃথিবীর সময় লাগে ২৪ ঘন্টা। যদিও একেবারে যে ২৪ ঘন্টা তা না, ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড লাগে, রাইট? আহ্নিক গতি হচ্ছে পৃথিবীর নিজ অক্ষে মেরু রেখার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন। নিজ অক্ষের চারদিকে নিরবচ্ছিন্ন ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে ২৪ ঘন্টা সময় লাগে। আমরা ধরে নিই যে ২৪ ঘন্টা সময় লাগে। প্রকৃতপক্ষে সময় লাগে হচ্ছে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। বুঝতে পারছো? বার্ষিক গতি সূর্যকে মাঝখানে রেখে এই চারপাশ দিয়ে ঘুরে আসা, এটাকে বলা হচ্ছে বার্ষিক গতি। পৃথিবীর একটি উপবৃত্তাকার পথে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যকে পরিক্রমণ করছে। পূর্ণ চক্র সম্পন্ন করতে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে। এই সময় কক্ষপথ ধরে ৩০ কিলোমিটার প্রতি সেকেন্ডে ছুটতে হয়। এইটা যদি সূর্য হয়, এই যে চারপাশে যে পৃথিবী যাইতেছে, যাওয়ার এই গতিটা প্রতি সেকেন্ডে ৩০ কিলোমিটার। বুঝতে পারছো? মানে এটা তো জীবনেও ৩০ কিলোমিটার না, এটা হয়তো বা প্রতি সেকেন্ডে জাস্ট এই কয়েক মিটার, মানে ১ সেকেন্ড হয়ে গেছে। এত জোরে পৃথিবী ঘুরতেছে, এত জোরে, মানে যেটা আমাদের কল্পনারও বাইরে আসলে। তার মানে আমরা ২ টা গতি সম্পর্কে বেসিক ধারণা পাইলাম। কথা হচ্ছে আহ্নিক গতির ফলাফলগুলো কি কি? মানে পৃথিবী যে নিজে নিজে ঘুরতেছে, এই যে এইভাবে যে ঘুরতেছে এর ফলে আসলে কি হয় দেখো। আজকে ক্লাসটা কেন এত তাড়াতাড়ি যাচ্ছে জানো? কেন সহজ হচ্ছে আমি বলি। আমি তোমাদের বারবার বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে শুনলে একেকটা ক্লাসের টপিক পরের ক্লাসের সাথে অনেক বেশি কানেক্টেড। তো আগের ক্লাসে আমি একেবারে পুরোপুরি তোমাদের বুঝাই দিছি যে কেমনে দিন রাত্রি সংঘটিত হয়, তাই না? এই পাশে যদি আলো থাকে, আলোটা এক পাশে পড়ে, আরেক পাশে তো পড়ে না।
এটা ঘুরে বলেই কি হয়, প্রত্যেকটা জায়গাতেই ক্রমান্বয়ে আলো আসে। আর ক্রমান্বয়ে আলো আসা মানে কি, সেখানে দিন হওয়া। তার মানে দিন রাত্রি সংগঠনের প্রধান কারণ হচ্ছে আহ্নিক গতি। তুমি বলতে পারো যে বার্ষিক গতি হইলেও তো হইতো না, যদি পৃথিবী স্থির থাকতো, স্থির থেকে যদি সে চারপাশে ঘুরতো এইভাবে, দেখো তুমি একটা পাশ কিন্তু সবসময় তুমি খেয়াল করে দেখো, এই যে এখানে যে চিন হলুদ, এই পাটটা খেয়াল করো। মনে করো আমার হাতটা হচ্ছে সূর্য বা আমার মাথাটা হচ্ছে সূর্য, আমার মাথা সূর্য, ঠিক আছে? আমার মাথা সূর্য, এই পাশ থেকে এক পাশে আলো পড়ছে, পৃথিবী নিজে নিজে ঘুরতেছে না। এইভাবে যদি ঘুরে তুমি দেখো তো, এই যে যে চিন, এটা কিন্তু সবসময় সূর্যের বিপরীত পাশেই আছে, সূর্যের বিপরীত পাশে আছে, বিপরীত পাশে আছে, আবার বিপরীত। তার মানে যদি পৃথিবী এইভাবে না ঘুরতো, তাহলে সকল সাইডেই সূর্যের আলো পৌঁছাইতো না। তার মানে দিন রাত্রি সংগঠনের মূল কারণ হচ্ছে আহ্নিক গতি। পৃথিবীর নিজস্ব আলো নেই, এটি সূর্যের আলোয় আলোকিত হয়, আলোতে আলোকিত হয়। পৃথিবী গোলাকার হয়, সূর্যের আলো একই সময়ে সব জায়গায় পড়ে না। গত ক্লাসে আমি এই লাইনটা হচ্ছে আলাদা করে নিজের হাতে লিখেছিলাম, তোমাদের মনে থাকার কথা। যে অংশে সূর্যের আলো পড়ে সেখানে দিন, আর যেখানে পড়ে না সেখানে রাত হয়। আহ্নিক গতির মাধ্যমে সময় গণনা করা সম্ভব হয়। এই যে সময় গণনা করা সম্ভব হয় মানে এইটা ঘুরে বইলেই তো ক্রমান্বয়ে ধীরে 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 দিন হইতে থাকে। আর প্রত্যেকটা দ্রাঘিমা রেখা যখন সূর্যের আলো অতিক্রম করে, 1 ডিগ্রির জন্য 4 মিনিট করে সময়ের পার্থক্য হয়। তো এইভাবে সময়ের কাউন্টটাও হচ্ছে আমরা এখান থেকে করে ফেলতে পারি। পৃথিবী একটি পূর্ণ, যেমন এটা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আবার, পৃথিবী একটি পূর্ণ আবর্তন 24 ঘন্টায় সম্পন্ন করে, যা মিনিট এবং সেকেন্ডে ভাগ করে সময় নির্ধারণ করা হয়। যেহেতু পূর্ণ একটা চক্কর মারতে 24 ঘন্টা লাগে, তাহলে আমি ধরে নিলাম যে ঠিক আমার মাথার উপরে যখন সূর্য, এই সময় থেকে শুরু করে আবার যখন মাথার উপরে সূর্য আসবে, এই সময় 24 ঘন্টা হয়ে গেল। এবার এটাকে আমি ছোট ছোট বিভিন্ন ভাগে ভাগ করবো, ভাগ করে এভাবে সময় নির্ধারণ করবো আমরা। আহ্নিক গতির ফলে চাঁদ এবং সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়। এই যে একটা আকর্ষণের কথা বলে দিয়ে গেলাম, আগামী ক্লাসে চরম ফাটাফাটি, জোয়ার ভাটা। এই জোয়ার ভাটা কেন হয়, এর পিছনে কারণগুলো কি, জোয়ার ভাটার ফলে কি হয়, এইটা যথেষ্ট সায়েন্টিফিক। এবং এইটা বোঝার জন্য, বিশেষ করে আমি এইটা সহজ ভাষায় বোঝানোর জন্য নিজে স্টাডি করেছি এবং একটা চমৎকার ফর্মুলা বের করেছি। তোমাদের সেটা শেখাবো আগামী ক্লাসে, ঠিক আছে? সো আগামী নেক্সট ক্লাসটা তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবা। এটা সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যেহেতু এটা ক্রমান্বয়ে ঘুরতেছে, তাই বাতাস এবং পানি, এরা তো পৃথিবীর সাথে শক্তভাবে লেগে নাই, তো এদের ভিতরে একটা গতি সঞ্চারিত হয়। বুঝতে পারছো? তার মানে আহ্নিক গতির অনেকগুলো ফলাফল কিন্তু আমরা এখানে দেখে ফেললাম। আহ্নিক গতি নিয়ে আসলে এত আলোচনা কিছু নাই, মেন আলোচনা হচ্ছে আমাদের বার্ষিক গতি নিয়ে। বার্ষিক গতির মধ্যে কি কি আছে দেখো। বলছে পৃথিবী সূর্যের চারদিকে 1 বছর সময় নিয়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করাকেই বার্ষিক গতি বলে। নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথ বলতে কি বোঝায়? মনে করো যে এখানে একটা সূর্য আঁকায় ফেলি, কেমন? সূর্য তো হলুদ দেখায়, তো মনে করো এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, ঠিক আছে? এবার তার চারপাশে আমরা কি আঁকবো? একটা পৃথিবী আঁকবো। ওকে, এই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে এই যে যেই পথে ঘুরে আসতেছে, এই পথটা কেমন হইতে পারে জানো? এই পথটা কিন্তু পুরোপুরি গোল নাও হইতে পারে, যে এরকম হইতে পারে, এরকমও হইতে পারে। মানে এই কক্ষপথটাতেই ধরে মনে করো যে এইভাবে পৃথিবী যাচ্ছে, এইভাবে চারপাশ দিয়ে একবার ঘুরে আসতে সময় লাগে হচ্ছে 1 বছর, তাই না? এই গতিটা, এই যে যাইতেছে, এই গতিটাকে বলা হয় হচ্ছে বার্ষিক গতি। এই গতিটাকে বলা হয় বার্ষিক গতি। বার্ষিক মানে কি? বার্ষিক মানে হচ্ছে বছর, তার মানে বাৎসরিক গতি, 1 বছরের যে গতি সেটা। এখন এই গতিটার ফলে কি কি হয়, সময় কত, ভালো করে আমরা দেখি এমসিকিউ এর জন্য। পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন করতে করতে সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করে, মানে নিজেও ঘুরতেছে আবার সূর্যের চারপাশেও ঘুরতেছে। বুঝতে পারছো? নিজেও ঘুরতেছে, গতকাল কিন্তু দেখাইছিলাম, গত ক্লাসে কিন্তু আমি এটা পুরোটাই একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাইছিলাম যে কেমনে ঘুরে 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 চারপাশে যাচ্ছে, ঠিক আছে?
এবং আগামী ক্লাসে এই ব্যাপারটা আরো ভালো করে দেখাবো, কারণ জোয়ার ভাটার সাথে এই জিনিসটা আরো বেশি জড়িত, বেশি কানেক্টেড। যে নিজেও ঘুরে নিজে নিজে ঘুরতেছে, আবার সে আগায় যাচ্ছে। এটা জোয়ার ভাটার সাথে অনেক কানেক্টেড। আমি সেটা আগামী ক্লাসে খুব ভালো করে দেখাবো। তো যেহেতু গত ক্লাসেও দেখাইছি, সো আজকে আর সেটা আমি একেবারে টু দা পয়েন্টে দেখাচ্ছি না। কেউ মিস করে থাকলে গত ক্লাসটাও করে নিবা এবং আগামী ক্লাসটাও করতে হবে তোমাকে, ঠিক আছে? এই পরিক্রমণ পশ্চিম থেকে পূর্ব দিকে হয়, যা বার্ষিক গতি নামে পরিচিত। পৃথিবীর গতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করে। এই যে এখানে ছোট্ট একটা পথ দেখানো আছে, এটা হচ্ছে সূর্য, সূর্য মামা। এই সূর্য মামার চারপাশে পৃথিবী এই পথ ধরে ঘুরতেছে, এই পথ। তার মানে চারপাশ দিয়ে ঘোরার সময় সবসময় সূর্যের চাইতে দূরত্ব পৃথিবীর সমান থাকে না। কখনো কখনো সূর্যের মোটামুটি কাছে চলে আসে, কখনো কখনো সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে, ঠিক আছে? ব্যাপারটা আমরা এখানে আরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই অবস্থানে দেখো এবং এই অবস্থানে দেখো সূর্যের চাইতে যথেষ্ট কাছে, আর এইখানে হচ্ছে সূর্যের চাইতে দূরে। তার মানে যেই কক্ষপথ ধরে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এই কক্ষপথটা কিন্তু পরিপূর্ণ বৃত্ত না। এবং আমাদের একটা কপাল আছে, আমাদের কপালটা খুবই ভালো। বাংলাদেশি, আমরা বাংলাদেশ, আমাদের কপাল। তুমি একটা চিন্তা করে দেখো, যখন সূর্য থেকে পৃথিবী কাছাকাছি থাকবে, তার মানে এখানে কি তাপ বেশি থাকবে না? কমন সেন্স কি বলে, সূর্য থেকে এই সময় কি বেশি তাপ পাবো আমরা, আর এই সময় যেখানে আছে তখন কি তাপ আমরা কম পাবো, তাই না? তাপ আমরা কম পাবো। এখন তুমি বুঝো যে এই জায়গায় যখন পৃথিবী অবস্থান করে, তখন যারা, ধরো পৃথিবী এরকম ভাবে আছে, যারা হচ্ছে সূর্যের দিকে যারা মুখ করে থাকে, তাদের ওখানে কিন্তু তাপ অনেক বেশি পড়ার কথা। কিন্তু আমাদের কপালটা ভালো কেমন জানো, সূর্যের দিকে তো সবাই এরকম করে ঘুরে ঘুরে যেহেতু আছে, সবাই তো সূর্যের দিকে মুখ করে। কিন্তু এই জায়গায় যখন পৃথিবী থাকে, তখন পৃথিবী কি রকম হয়ে থাকে না, পৃথিবী না যে এরকম হয়ে যায়। এরকম হওয়ার কারণে ঘটনাটা কি ঘটে, আমরা তো পৃথিবীর উত্তরের অংশে, তো সূর্যের কাছে থাকে নিচের অংশটা। তাই এই সময় অধিক তাপ হওয়ার কথা থাকলেও আমাদের এখানে, আমরা হচ্ছে এই উপর দিকে থাকি বইলা আমাদের এখানে তাপটা কম হয়, বুঝতে পারছো? এবং তাপটা কম হয় বলতে আমরা ওই সময় শীতকালে অবস্থান করি, এবং শীতকালে অবস্থান করলে নর্মালি, আচ্ছা একটু পরে এটা দেখাচ্ছি, এখনই না দেখাই, এখন দেখাইলে গেলে আবার গন্ডগোল বাধায় ফেলবো, মিলেই সারতে পারবে না। একটু পরে এটা বিস্তারিত আলোচনা আছে, কেন পৃথিবী কাত হয়ে যায় সেটা বুঝাবো। সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর 1 বছর সময় লাগে, যেটাকে বলা হয় সৌর বছর। সৌর বছরের প্রকৃত সময় কিন্তু আমরা নর্মালি 365 দিনে 1 বছর বলি, কিন্তু 365 দিনের সাথে বেশি সময় লাগে। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, 5 ঘন্টা 48 মিনিট, প্রায় 6 ঘন্টা বেশি লাগে। 6 ঘন্টা তো কম কথা না। একটা দিনের 4টা ভাগ করলে 4 ভাগের 1 ভাগ, তাই না? এই যে, তবে গণনার সুবিধার্থে আমরা 365 দিনেই হচ্ছে 1 বছর ধরে নেই। এবং এই যে 5 ঘন্টা করে যে বেশি থেকে গেল, কারণ আমরা ধরতেছি 365 দিনকে 1 বছর, কিন্তু প্রকৃতপক্ষে লাগতেছে তো এইটা। তো এইটা যে বেশি থেকে গেল, এইটা আমরা আবার ফেলে দেই না, এটা আমরা 4 বছরেরটা একসাথে যোগ করি। এখন 6 ঘন্টা করে লাগতেছে, তাহলে 4 বছরে 24 ঘন্টা। তো ওই 24 ঘন্টা মিলে তখন আরেকটা দিন হয়ে যায়। এই জন্য 4 বছর পর পর আমরা বছর গুনি 366 দিনে, 4 বছর পর পর আমরা বছর গুনি 366 দিনে, ঠিক আছে? যেটাকে হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। ব্যাপারটা কি তোমাদের মাথায় ঢুকলো? আশা করি মাথায় ঢুকছে। দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো একটা কাঠি এতটুকু, এখন আমাদের লাগে হচ্ছে এতটুকু করে, আমাদের লাগে এতটুকু, এই অংশটুকু বেশি হয়ে যাচ্ছে। কাঠির কাঠির সাইজ মনে করো এইটুকুই। এরকম যখন আমি অনেকগুলা কাঠি নিতে থাকবো এরকম, এবং প্রত্যেকটাতে আমার লাগতেছে কতটুকু, এইটুকু করে লাগতেছে, বাকিগুলো আমরা হিসাব করতেছি না। দেখো প্রত্যেকটা জায়গাতে এইটুকু করে, এগুলো যদি আমি একসাথে জোড়া লাগায় ফেলি তাহলে কিন্তু আরেকটা কাঠি হয়ে যায়, তাই না? এই জন্য হচ্ছে হিসাব করার সময় প্রত্যেক সময় নিচের অংশগুলো নিচ্ছি, আর উপরে যেগুলো এক্সট্রা থেকে গেল ওইটা 4 বছর পরে গিয়ে বা 5ম নাম্বার গিয়ে ওগুলো জোড়া দিয়ে আরেকটা কাঠি আমি বানাই ফেলতেছি। বুঝতে পারছো? যেমন 365 দিন আমি ধরি 6 ঘন্টা, 365 দিন 6 ঘন্টায় মূলত 1 বছর, বাট আমরা হিসাব করতেছি 365 দিন নিয়ে। তাহলে এই যে 6 ঘন্টা করে বেঁচে যাচ্ছে,
প্রথম বছর 365 দিনে 1 বছর হয়ে গেল, আমার হাতে থাকলো 6 ঘন্টা। 6 ঘন্টা। পরের বছর আবারও আমি 365 দিন নিলাম, আবার হাতে থাকলো 6 ঘন্টা। 6 6 12 ঘন্টা হয়ে গেল। পরের বছর আবারও 365 দিনে নিলাম, এই 6 ঘন্টা আবারও বেশি হয়ে গেল। এর পরের বছর যখন আমি আবার 365 দিন নিতে যাব, তখন আরো 6 ঘন্টা থেকে যাবে। তার মানে ওই 6 ঘন্টার সাথে উপরের 18 ঘন্টা যুক্ত করে দিলে কত হয়? 24 ঘন্টা হয়ে যায়। 24 ঘন্টা সমান কি? একদিন। তাই এখানে 365 না নিয়ে আমরা 366 নিচ্ছি। এই জন্যই প্রতি 4 বছর পর পর বছর হয় হচ্ছে 366 দিনে, যেটাকে বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। এবং ওই বছর ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনে হয়। তোমাদের যদি কারো জন্মদিন ফেব্রুয়ারি 29 তারিখে হয়ে থাকে, তাহলে কিন্তু 4 বছর পর পর জন্মদিন। ব্যাপারটা কি খেয়াল করছো? ব্যাপারটা কিন্তু অসাধারণ। লিপ ইয়ার ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, আর নরমালি হয় হচ্ছে 28 দিনে। বার্ষিক গতির ফলে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন ঘটে। এখান থেকে আমাদের সেই সুপার ধামাকা শুরু। বার্ষিক গতির ফলে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন ঘটে। দিন রাত্রির হ্রাস বৃদ্ধির ব্যাপারটা আসলে কি? কেন হচ্ছে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয়? তো এখানে হচ্ছে আমরা আবারও এই ব্যাপারটাকে একটু ভিজুয়ালি দেখার চেষ্টা করলাম। এটা সূর্য, পৃথিবী এইভাবে যাইতেছে এবং এই যে নিজেও ঘুরতেছে। এটা হচ্ছে আহ্নিক গতি, আর এই যে চারপাশে যাইতেছে এটার নাম হচ্ছে বার্ষিক গতি। দিন রাত্রির হ্রাস বৃদ্ধির ব্যাপারটা আসলে কি? একটা বিষয় হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। এতক্ষণ আমরা দুটো জিনিস বুঝতে পারছি। একটা জিনিস বুঝতে পারছি যে পৃথিবী এইভাবে ঘুরতেছে, তাই না? এটা আমরা বুঝতে পারছি যে পৃথিবী এইভাবে ঘুরতেছে। পাশাপাশি আরেকটা জিনিস বুঝতে পারছি যে পৃথিবী শুধু এইভাবেই ঘুরতেছে তা না, ও আবার সূর্যকে কেন্দ্র করে চারপাশেও ঘুরতেছে। মানে এই দুইটা ঘটনা আসলে একসাথে ঘটতেছে, তাই না? দুইটা ঘটনা একসাথে ঘটতেছে। এখন এই যে এইভাবে ঘোরার কারণে তো দিন রাত্রি হচ্ছে, তাই না? দিন হচ্ছে রাত হচ্ছে, দিন হতে রাত হচ্ছে। কিন্তু দিন বড় কখন হবে বা ছোট কখন হবে, সেটাই তো মেন প্রশ্ন। খুব সহজ কথা হচ্ছে, সূর্যের আলোর কারণেই দিন হয়। তার মানে যদি কোনো অঞ্চলে বা যদি কোনো জায়গায় সূর্যের আলোটা হচ্ছে বেশি সময় পড়ে, তাহলে সেইখানে দিনটা বড় হবে, রাইট? যদি কোনো জায়গায় সূর্যের আলো কম পড়ে, সেখানে দিন হবে ছোট। এখন কথা হচ্ছে, এমন ঘটনা কি ঘটে যে পৃথিবীর যেহেতু গোল পৃথিবী, বছরের কোনো একটা সময়ে কোনো জায়গায় সূর্যের আলো বেশি পড়তেছে, কোনো জায়গায় কম পড়তেছে, এটা কি হয়? হয়। কেমনে হয়? খুব সহজভাবে বোঝার চেষ্টা করো। মনে করো আমার নাক থেকে সোজা আলো গিয়ে, আমার নাকটাই হচ্ছে মনে করো সূর্যের আলো, ঠিক আছে? এখান থেকে আমি এটা কলম দিয়ে দেখাই, ঠিক আছে? নিজের শরীর দিয়ে তোমাদের বোঝাচ্ছি। মনে করো পৃথিবী এইভাবে আছে, এটা হচ্ছে সূর্যের রশ্মি। এটা কোথায় গিয়ে পড়তেছে দেখো তো? একদম পৃথিবীর মাঝখানে গিয়ে পড়তেছে, তাই না? একদম মাঝখানে পড়ছে। মাঝখানে পড়লে কি হবে? এই পাশের সমান সূর্যের আলো পড়বে। তো দিন রাত্রি আর ছোট বড় কিছু হবে না। ঝামেলা হচ্ছে পৃথিবী তো স্থির না, পৃথিবী তো ঘুরতেছে। তো ঘোরার সময় যদি কখনো এমন হয় যে মনে করো নাকের ঠিক মাঝ বরাবর ছিল, ঘুরতে ঘুরতে পৃথিবীটা নিচে নেমে গেছে, তাহলে কি ঘটবে দেখো তো? আমার নাক থেকে আলোটা কোথায় গিয়ে পড়তেছে? এই উপরের অংশে গিয়ে পড়তেছে। আবার ঘুরতে ঘুরতে যদি এমন হয় যে পৃথিবী এরকম উঁচা হয়ে গেছে, তাহলে আলো কোথায় গিয়ে পড়তেছে? নিচে গিয়ে পড়তেছে। আসলে এই ঘটনাটাই ঘটে যে পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরতে থাকে, কখনো এরকম নিচু হয়ে যায়, তখন সূর্যের আলো পড়ে হচ্ছে উপরের অংশে বেশি করে। আবার ঘুরতে 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 আবার এরকম উঁচু হয়ে যায়, তখন সূর্যের আলো পড়ে হচ্ছে নিচের অংশে। বুঝতে পারছো? তার মানে দেখো, একবার উত্তরের অংশে বেশি আলো পড়তেছে, আবার দক্ষিণের অংশে বেশি আলো পড়তেছে। তার মানে পৃথিবী তার ঘোরার সময় এরকম ক্রমান্বয়ে এরকম করে, মানে একটা চক্কর ঘুরে আসার সময় সে একবার থাকে হচ্ছে এই যে নিচে অবস্থানে, যখন উপরের অংশে আলো পড়ে, আবার ঘুরতে ঘুরতে আরেকটা সময় এর উঁচু অবস্থানে চলে যায়, যখন এর নিচের দিকে আলো পড়ে। সূর্য তো সূর্যের জায়গায় আছে। বুঝতে পারছো? তার মানে যখন উপরের অংশে আলো পড়ে, তার মানে এই পাশে বেশি আলো পড়া মানে কি? এই পাশে গ্রীষ্মকাল হবে, বেশিক্ষণ দিন থাকবে, দিন লম্বা হবে, রাত ছোট হয়ে যাবে। আর যখন উপরের অংশে আলো পড়বে, তখন নিচের অংশে কম আলো পড়তেছে, তো এখানে তখন শীতকাল থাকবে, তাপ কম থাকবে, দিন ছোট থাকবে। উল্টা ঘটনা ঘটবে, যখন পৃথিবী উপর দিকে উঠে যাবে, তখন নিচে বেশি আলো, তার মানে নিচে হচ্ছে গ্রীষ্মকাল,
তাপ বেশি, দিন বড়, উপরে তখন শীতকাল। বুঝতে পারছো? তার মানে এই যে আমরা তখন বললাম যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটা নির্দিষ্ট কক্ষপথে এইভাবে ঘুরে, এই নির্দিষ্ট কক্ষপথটা কিন্তু একেবারে সলিড সমান না। এটা হচ্ছে কোথাও গিয়ে পৃথিবী একটু নিচে নেমে যায়, কোথাও গিয়ে পৃথিবী উপরে উঠে যায়, যেই কারণে কখনো উপরে বেশি তাপ পড়ে, কখনো নিচে বেশি তাপ পড়ে। এবং উপরে তাপ পড়লেই উপরে দিন বড় হবে, গ্রীষ্মকাল হবে, আর নিচে বেশি তাপ পড়লে নিচে দিন বড় হবে, নিচে গ্রীষ্মকাল হবে। এবং দুই পাশে একই সাথে কিন্তু বেশি তাপ পড়তে পারে না। এই জায়গায় তোমাদের একটু মনে করাই, সম্ভবত তৃতীয় ক্লাসে তোমাদের আমি পড়িয়েছিলাম অক্ষরেখা দ্রাঘিমা রেখা, তাই না? তো অক্ষরেখা দ্রাঘিমা রেখার ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম বলেছিলাম। একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর একটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। মনে আছে? কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি মানে উত্তরের দিকের, এই যে উত্তরের দিকে 23.5 নাম্বার রেখা, আর দক্ষিণ দিকে 23.5 নাম্বার রেখা। এই দুইটা রেখা বলছিলাম যে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এবার একটু বুঝো। এই যে একটু আগে বললাম না যে পৃথিবী ঘুরতে ঘুরতে এরকম নিচে চলে যায়, তখন সূর্যের আলোটা উপরের দিকে পড়ে, তো সে কতটুকু নিচে নামে জানো? বেশি নিচে নামে না, কিন্তু একটা লেভেল পর্যন্ত নিচে নামে, আর নামতে পারে না। এবং যখন সে সর্বোচ্চ নিচে নামে, তখন সূর্যের আলো সরাসরি গিয়ে পড়ে হচ্ছে উত্তর দিকের 23.5 নাম্বার যে রেখা, ওইটাতে, মানে যেটা কর্কট ক্রান্তি। এবং এর চাইতে নিচে সে আর নামতে পারে না, এই জন্য এই রেখাটা গুরুত্বপূর্ণ। এরপরে পৃথিবী যখন এরকম উপর দিকে উঠতে থাকে, তখন ওই পর্যন্তই উপরে উঠে, এর চেয়ে বেশি উঠতে পারে না, যখন সূর্যের আলো সরাসরি গিয়ে পড়ে 23.5 দক্ষিণ অক্ষরেখার উপরে, যেটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। এই জন্য এই দুইটা রেখা গুরুত্ব। তার মানে বুঝতে পারতেছো যে সূর্যের আলো খারাপভাবে পড়ে কিন্তু এই 23.5 থেকে শুরু করে এই নিচের 23.5 এই জায়গাটুকুর ভেতরেই। এই উপরের অংশ কিন্তু খারাপভাবে আর তাপ পড়ে না, এদিকেও খারাপভাবে আলো পড়ে না, সব বাঁকা হয়ে পড়ে। এখন কথা হচ্ছে, যখন উপরের 23.5 ভিতরে সূর্য সরাসরি আলো দেয়, তখন তো এইদিকে বেশি আলো পড়ে, তাই না? তার মানে একটা নির্দিষ্ট সময় কিন্তু সূর্য এই বাংলাদেশের উপরে সরাসরি খারাপভাবে আলো দেয়। এটা কখন? জুন মাস। এখন কথা হচ্ছে যে কোন সময় সূর্যর মানে কোন সময় পৃথিবী এই নিচে অবস্থানে থাকে, কোন সময় উপরের অবস্থানে থাকে, এটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে টাইম ধরে ধরে আমরা বোঝার চেষ্টা করব। আমরা এই যে এখানে দেখবো এখন টাইম ধরে ধরে। যদি আমার এই কনসেপ্টটুকু বুঝে ফেলো, তাহলে এগুলো এখন পানি হয়ে যাবে। ঠিক আছে? বছরের সব সময় দিন রাত্রের দৈর্ঘ্য সমান থাকে না, বার্ষিক গতির কারণেই এই ঘটনাটা ঘটে মূলত। বার্ষিক গতির কারণে এটা হয়। এই যে দেখো পৃথিবীর এই যে মানে ঘুরতে থাকা একটা জিনিস এই ছবিতে দেখানো হয়েছে। মনে করো পৃথিবীটা ঘুরতে শুরু করলো এই জায়গা থেকে, এই জায়গা থেকে ঘুরতে শুরু করলো। যখন পৃথিবী, এটা হচ্ছে 22 জুন, ঠিক আছে? না, আমি ধরো এখান থেকে ধরতে পারি, এখান থেকে ধরলে সুবিধা হবে। না, মার্চ মাস থেকে ধরি, কারণ মার্চ যেহেতু জানুয়ারির কাছাকাছি, মার্চ থেকে ধরি। মনে করো পৃথিবী এখান থেকে ঘুরতে শুরু করলো, এবং এই জায়গায় যখন পৃথিবী আছে, তখন হচ্ছে পৃথিবী আছে হচ্ছে ঠিক মাঝে বরাবর, এরকম সূর্যের আলো ঠিক মাঝামাঝি আছে। এটা কয় তারিখ? 21শে মার্চ। 21শে মার্চ। তার মানে এই 21শে মার্চে পৃথিবী এমন একটা অবস্থানে থাকে যখন সূর্যের আলো পৃথিবীর ঠিক মাঝখানে পড়ে। মাঝখানে রেখাটার নাম কি? বিষুব রেখা বা নিরক্ষরেখা। ঠিক মাঝখানে আলো পড়তেছে, আর মাঝখানে আলো পড়লে কি হবে? দিন রাত্রি সমান হবে, কারণ মানে কোনো পাশেই বেশি আলো পড়তেছে না, ঠিক মাঝখানে আলো পড়তেছে। তার মানে দুই পাশেই একই রকম ব্যাপার চলতেছে। এই পাশেও বেশি শীত না বেশি গরম না, এই পাশেও বেশি শীত না বেশি গরম না। এই জন্য এক পাশে তখন থাকে বসন্তকাল, আর এক পাশে থাকে হচ্ছে শরৎকাল। বসন্ত আর শরৎকাল কিন্তু প্রায় একই রকম। বুঝতে পারছো? কিন্তু এটা তো মার্চ মাসের ঘটনা, যে মার্চ মাসে ঠিক মাঝখানে থাকলো। কিন্তু মনে করো মার্চ মাসে এই জায়গায় আছে, পৃথিবী আগাইতেছে আগাইতেছে, এই আগানোর সময় সে কি করছে? এই নিচের দিকে নেমে গেছে। আগানোর সময় নিচের দিকে নেমে গেছে, যেই মাত্র নিচের দিকে নেমে গেছে, তার মানে আলো কোথায় পড়তেছে? আলো পড়তেছে এই উপরের দিকে।
তার মানে তাহলে এটা এটা কয় মাস লাগছে এইটুকু আসতে? এইটুকু আসতে আরো ৩ মাস সময় লাগছে। ঠিক ৩ মাস পরে ২১শে মার্চের পরে, এখানে ২২ জুন লেখা, যদিও এটা ২১ জুন। ২১শে মার্চের পরে ২১শে জুন পৃথিবী এমন একটা অবস্থায় যায় যখন সূর্যের আলো উত্তর গোলার্ধে পড়ে। এই জন্য উত্তর গোলার্ধে এই সময় গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে থাকে এই সময় শীতকাল। এবং এই ২১শে জুনেই কিন্তু সর্বোচ্চ নিচে নামে, মানে ২১ জুনেই সূর্যের আলো পুরোপুরি উত্তর পাশে পড়ে। তার মানে ওই দিনটা উত্তর পাশে সবচেয়ে বড় দিন, বাংলাদেশের সবচেয়ে বড় দিন। এই ২১ জুনের পরে কিন্তু পৃথিবী আবার উপর দিকে উঠতে শুরু করে। এই যে আবার যে উপর দিকে উঠতে শুরু করলো, মানে কি দক্ষিণ পাশ সূর্যের সামনে আসতে শুরু করলো, এটাকে বলা হয় দক্ষিণায়ন। মানে এই যে উত্তর দিকটা সূর্যের সামনে ছিল, এখন এটা উপর দিকে উঠা শুরু করছে। মানে কি দক্ষিণ পাশ সূর্যের সামনে আসতে শুরু করছে, তার মানে এটা দক্ষিণায়ন শুরু হয়েছে। এরকম করতে করতে আবার একটা সময় ঠিক মাঝামাঝি চলে আসে, তখন আবার সূর্যের আলো ঠিক মাঝখানে পড়ে, ওইটা হচ্ছে ২৩ সেপ্টেম্বর। আবার মাঝখানে আসলো, তখন ২৩ সেপ্টেম্বরে আবার দুই পাশে সমান সমান তাপমাত্রা, এক পাশে বসন্তকাল, এক পাশে শরৎকাল। আস্তে আস্তে কি আরো বেশি উপরে উঠে গেছে। এইবার হচ্ছে ডিসেম্বর মাসে সূর্যের আলো ঠিক দক্ষিণ পাশে পড়ে গেছে। ২২ ডিসেম্বর দক্ষিণ পাশের মকরক্রান্তির উপর আলো দিয়ে ফেলছে। তখন দক্ষিণ পাশে হচ্ছে গ্রীষ্মকাল আর উত্তর পাশে হচ্ছে শীতকাল। আর যে পাশে গ্রীষ্মকাল সেখানে দিনের দৈর্ঘ্যটা বড় থাকে, তার মানে দক্ষিণ পাশ যেহেতু সূর্যের সামনে আছে এখানে দিনটা বড় হবে, উত্তর পাশ দূরে আছে এখানে দিনটা ছোট হবে। আশা করি বুঝতে পারছো, একেবারে ক্লিয়ার, এখানে না বোঝার কোনো অপশন নাই, একেবারে সবকিছু। তার মানে আমরা হচ্ছে ডেট গুলো তোমাদের আরেকবার একটু মনে করায় দিই। তার মানে পুরো বছরের 4টা তারিখ আমাদের গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ২১শে মার্চ, এই সময় পৃথিবী এমন অবস্থায় থাকে যখন সূর্যের আলো পৃথিবীর মাঝখানে পড়ে, ঠিক আছে, ২১শে মার্চ। দ্বিতীয়ত ২১শে জুন, এই সময় পৃথিবী এমন একটা অবস্থানে থাকে যখন সূর্যের আলো পড়ে পৃথিবীর উত্তর পাশে, বুঝতে পারছো, উত্তর পাশে। এরপর হচ্ছে ২৩ সেপ্টেম্বর, এই সময় আবার ওই যে উত্তর পাশে পড়তেছে, পৃথিবী আবার উপর দিকে ওঠা শুরু করলো, ঠিক মাঝখানে আলো পড়লো। এই সময় পরে হচ্ছে পৃথিবীর ঠিক মাঝখানে আলো পড়ে। ২২ ডিসেম্বর পৃথিবীর ঠিক দক্ষিণ পাশে আলো পড়ে। তার মানে পৃথিবী কি করে, আমি যদি একটা জায়গায় পৃথিবী স্থির রাখি তাহলে ব্যাপারটা এরকম, পৃথিবী একবার নিচে নামে আবার উপরে ওঠে। তার মানে দুইবার সূর্যের আলো ঠিক মাঝখানে পড়ে, কারণ একবার নিচে নামার সময় মাঝখানে পড়ে, আবার উপরে ওঠার সময় মাঝখানে পড়ে। দুইবার ঠিক মাঝখানে পড়ে আর বাকি দুইবার হচ্ছে দুই পাশে পড়ে। এইভাবে ঘুরতেই থাকে, একটা করে বছর শেষ হয়। আর এই বছর শেষ হয় মানে কি, দিন রাত্রি তো বড় ছোট হইলই, প্লাস দেখো ঋতুও পরিবর্তন হয়ে গেল, তাই না, যে তাপ বেশি পড়লে ঋতু পরিবর্তন হয়। এরপরে দেখি আমরা আরো কি কি আছে, এটা আরো বিশ্লেষণ হয়তো বা আছে। আমি যে কথাটা বললাম সেম জিনিসটা এখানে একেবারে টু দা পয়েন্টে লিখে দেওয়া আছে, যে প্রত্যেকটা তারিখ ধরে ধরে, যে ২২ ডিসেম্বর দক্ষিণ অয়নান্ত, মানে কি ২২ ডিসেম্বরের দক্ষিণ পাশ সূর্যের সর্বোচ্চ সামনে চলে আসছে, আর সামনে আসতে পারবে না, এরপর থেকে সে নিচে নামতে থাকবে। আর ২১ জুন পৃথিবীর উত্তর পাশ, ২১ জুন পৃথিবীর উত্তর পাশ সর্বোচ্চ সামনে চলে আসছে, সে আর নিচে নামবে না, এরপরে সে উপর দিকে উঠবে। ঠিক আছে, যখন উত্তর পাশ পৃথিবীর সামনে আসা শুরু করে এটাকে বলা হয় উত্তরায়ণ, আর যখন দক্ষিণ পাশ পৃথিবীর সূর্যের সামনে আসা শুরু করে এটাকে বলা হয় দক্ষিণায়ন। এবার হচ্ছে ঋতু পরিবর্তনের একটা মূল কাহিনী তুই তোমাদের বলেই ফেললাম, যে সূর্যের আলো যেখানে বেশি পড়বে সেখানে গ্রীষ্মকাল হবে, কম পড়বে শীতকাল হবে, রাইট। এইখানে আরেকটা ঘটনা আছে, উপবৃত্তাকার পথ এবং নিজ অক্ষের সাথে ৩.৫ ডিগ্রি, ওই যে ৩.৫ ডিগ্রি ঝুলে থাকার কারণে, ওই যে মানে বললাম না যে কখনো নিচে নেমে যখন উপরে, এর কি জন্য, ওই যে অ্যাঙ্গেল থাকে বলে এই জন্য সূর্যের আলো এবং তাপের ভিন্নতা দেখা দেয়। আলো আর তাপের ভিন্নতা মানেই, তাপ কম মানেই তো শীতকাল, তাপ বেশি মানেই গ্রীষ্মকাল, আলো আর তাপ কম মানেই ঋতু পরিবর্তন হয়ে যাওয়া। এগুলোর সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, বাতাসের কাহিনী আছে, সমুদ্রের কাহিনী আছে, এগুলো আমরা পরে আলোচনা, চতুর্থ অধ্যায়ে আলোচনা হয় সেগুলা।
যেমন সূর্য যদি লম্বভাবে পতিত হয়, মানে সূর্য যদি খারাপভাবে আলো দেয়, মানে ওই যে যখন উত্তর গোলার্ধ আমার সামনে চলে আসলো তখন কি খারাপভাবে আলো পাইলো, রাইট? তখন বায়ুস্তর ভেদ করতে হয় কম, তার মানে তাপটা বেশি পড়ে, তখন গ্রীষ্মকাল। যেমন উত্তর গোলার্ধে 21শে জুন। আর যদি বাঁকা হয়ে পড়ে, বাঁকা হয়ে বলতে যখন যখন পৃথিবীটা হচ্ছে এরকম নিচে নেমে গেছে, মানে উত্তর পাশ যখন ঠিক আমার নাকের একদম সামনে, ও সরাসরি আলো পাইছে, তার মানে এখানে বেশি তাপ। কিন্তু এই যে দক্ষিণ পাশটা কি সরাসরি আলো পাচ্ছে? ওর আলোটা পাচ্ছে অ্যাঙ্গেল হয়ে। দেখো দক্ষিণ পাশ খুব অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে না? আর অ্যাঙ্গেল হয়ে যাওয়ার কারণে দক্ষিণ পাশে তাপ থাকবে কম, এই জন্য দক্ষিণ পাশে তখন থাকবে হচ্ছে শীতকাল। আর উল্টা ঘটনা যদি ঘটে, এরকম যখন হবে তখন এইভাবে সরাসরি পড়বে, এই পাশে অ্যাঙ্গেলে যাবে। এটা এখানে বুঝাইছে। এখন এখানে আরেকটা ছোট্ট কাহিনী আছে, সেটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ। সেটা বোঝানোর আগে আমি এই ব্যাপারটা তোমাদের একটু দেখাই, কোন সময় কোন পাশে কি কাল মনে রাখার উপায়। আমরা ডিসেম্বর জানুয়ারি মাস তো আমরা জানি, তাই না? ডিসেম্বর আমাদের এখানে শীতকাল না? তো এটা জাস্ট মনে রাখবা, ডিসেম্বরে যেহেতু আমাদের এখানে শীতকাল, শীতকালের পরে আমাদের এখানে বসন্তকাল আসে। তার মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 4টা গুরুত্বপূর্ণ মাস আছে। এই 4টা মাস কি কি এটাও মনে রাখতে হবে। একটা হচ্ছে মার্চ, আর এটা হচ্ছে জুন, মার্চ জুন সেপ্টেম্বর, আর এটা হচ্ছে ডিসেম্বর। এই 4টা মাস মনে রাখতে পারলে তুমি এই ঋতুগুলো মনে রাখতে পারবা। মার্চ মাস আমাদের কখন আসে? ডিসেম্বর জানুয়ারি মাসের পরে আসে না? ডিসেম্বর মাসে কি হয়? শীতকাল হয়। শীতকালের পরেই তো আমাদের এখানে বসন্তকাল হয়। তার মানে মার্চ মাসে হচ্ছে উত্তর গোলার্ধে বসন্তকাল। আমরা কিন্তু উত্তর গোলার্ধে থাকি, তার মানে মার্চ মাসে আমাদের উত্তর গোলার্ধে বসন্তকাল। আর উত্তর গোলার্ধে যদি বসন্তকাল হয়, দক্ষিণ গোলার্ধে মার্চ মাসে কি হবে? শরৎকাল হবে। ঠিক বিপরীতটা হবে। জুন মাস, এপ্রিল মে জুন কি আমাদের এখানে গরমকাল না? তার মানে জুন মাসের সময়টা হচ্ছে আমাদের এখানে মোটামুটি গ্রীষ্মকালের মতো। এই যে কয়দিন পরেই জুন মাস শুরু হবে, গ্রীষ্মকাল। তাহলে উত্তর গোলার্ধে যদি জুন মাসে গ্রীষ্মকাল হয়, দক্ষিণ গোলার্ধে কিন্তু জুন মাসে কি হবে? শীতকাল হবে। জুন মাসের পরেই কি? সেপ্টেম্বর। তুমি এবার হিসাব করো, মানে গ্রীষ্ম বর্ষা শরৎ, হেমন্ত, গ্রীষ্ম বর্ষা শরৎ। গ্রীষ্ম আর বর্ষা আমরা একসাথে মিলাই ফেলছি, আলাদা করে বর্ষাকাল দেয় নাই, বাট দুটো একসাথে মিলিয়ে বললাম। এরপরে কিন্তু শরৎকাল আসছে। গ্রীষ্ম বর্ষা শরৎ, মানে গ্রীষ্মের পরে কি তুমি বসন্ত পাও, নাকি গ্রীষ্মের পরে শরৎ পাও? গ্রীষ্মের পরে শরৎকাল আসে। তার মানে সেপ্টেম্বর মাসে গিয়ে হচ্ছে আমাদের এখানে শরৎকাল হচ্ছে। আর আমাদের এখানে শরৎকাল হওয়া মানে দক্ষিণ পাশে হয়ে যাবে হচ্ছে বসন্তকাল। আর ডিসেম্বর মাসে তো আমরা জানি আমাদের এখানে শীতকাল হয়, তার মানে দক্ষিণ পাশে গ্রীষ্মকাল হচ্ছে। এখন এই জায়গা হচ্ছে এই যে তাপ কম বেশির আরেকটা ব্যাপার তোমাদের আমি এখানে একটু বুঝাই দেব, যে তাপ কম বেশির আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা হচ্ছে মনে করো সূর্য। সূর্য, মনোযোগ দিও কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে সূর্য, আর এইটা হচ্ছে আমাদের পৃথিবী। এইটা হচ্ছে আমাদের পৃথিবী। এখন আমরা একটু আগে একটা জিনিস খেয়াল করছিলাম, যে পৃথিবী এই যে এইভাবে যখন ঘুরে তখন সূর্যের কখনো কখনো কাছে চলে যায়, কখনো দূরে থাকে, তাই না? আমরা একটা জিনিস দেখলাম যে সূর্য তারপরে ঘোরার সময় পৃথিবী যে নিচে নামে এবং উপরে ওঠে, এই জন্য তো পৃথিবীতে তাপ কম বেশি হয়। এছাড়াও পৃথিবী যখন ঘুরতে ঘুরতে এই পজিশনে আসে, তখন কিন্তু সূর্য থেকে সে খুব কাছাকাছি থাকে, তাই না? তখনও কিন্তু পৃথিবী একটু বেশি তাপ পায়। এখন তুমি চিন্তা করে দেখো, মনোযোগ দিও, যখন পৃথিবী এই জায়গায় আছে, মানে উপরের অংশ বেশি তাপ পাচ্ছে, স্বাভাবিকভাবেই দক্ষিণ পাশে শীত পড়ার কথা, তাই না? দক্ষিণ পাশে শীত পড়ে। এখন এই শীতটা অনেক বেশি হইতে পারে, অনেক কম হইতে পারে। কেমনে? মনে করো
পৃথিবী আছে হচ্ছে এরকম অবস্থায়। যখন দক্ষিণ পাশে সরাসরি আলো পড়তেছে, তখন উত্তর পাশে শীতকাল থাকার কথা। এখন যখন দক্ষিণ পাশ সূর্যের কাছে থাকবে, তখন উত্তরে যেই পরিমাণ শীত পড়বে, আবার যখন উত্তর পাশ সামনে থাকবে, ঠিক একই পরিমাণ শীত কিন্তু দক্ষিণ পাশেও পড়ার কথা, কিন্তু একটু কম বেশি হয়। কেন কম বেশি হয়? পৃথিবী যখন তার চারপাশে ঘোরার সময় সূর্যের কাছাকাছি অবস্থানে থাকে, এটা হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসে হচ্ছে যখন কাছাকাছি থাকে, এটাকে বলা হয় অনুসুর। মানে এই সময় পৃথিবী থেকে সূর্য দূরত্ব সবচেয়ে কম। তখন পৃথিবী কিভাবে থাকে জানো? তখন পৃথিবী থাকে যে এই পজিশনে, মানে দক্ষিণ পাশটা সূর্যের দিকে কাছে থাকে। তার মানে বুঝতেই পারতেছো যে দক্ষিণ পাশে যখন সূর্যের সামনে আছে, এমনিতেই তো এখানে বেশি পরিমাণে কি করার কথা, বেশি পরিমাণে এখানে গরম পড়ার কথা, প্লাস ও আছে সূর্যের কাছাকাছি, তার মানে এখানে বেশি তাপ পড়লো, তার মানে দক্ষিণ পাশের গরমটা একটু বেশি গরম পড়ে যায়, যেমন অস্ট্রেলিয়াতে গরম অনেক বেশি হয়ে যায়। পক্ষান্তরে উত্তর পাশটা এখন সূর্য থেকে দূরে আছে, তার মানে এখানে শীত পড়ার কথা, কিন্তু পুরো পৃথিবীটা কোথায় আছে? সূর্যের কাছাকাছি, তাই এখানে প্রচন্ড শীত না পড়া একটু কম শীত পড়ে। এই জন্য কিন্তু বাংলাদেশে বা আমাদের দেশে কিন্তু, এবং কপালটা ভালো যে ঠিক এই পজিশনের সময় পৃথিবী থাকে এরকম অবস্থায়, মানে আমাদের এখানে প্রচন্ড শীত পড়ার কথা থাকে, কিন্তু পুরো পৃথিবীটাই যেহেতু সূর্যের কাছাকাছি, তাই সেই প্রচন্ড শীতটা পড়ে না আমাদের এখানে। এই জন্য কিন্তু আমরা কিন্তু একটু আরামে থাকি। কিন্তু যখন হচ্ছে আমরা আবার সূর্যের কাছে থাকি, মানে সূর্যের একেবারে সরাসরি আলো আমাদের এখানে পড়ে, তখন পৃথিবী থাকে এইখানে, তখন পৃথিবী থাকে এইখানে। তার মানে বুঝতেই পারতেছো যে এখান থেকে সরাসরি তাপ পড়ার কথা, কিন্তু আমরা কি আছি পৃথিবী থেকে অনেক দূরে, তাই এই তাপটাও আহামরি বেশি হয় না। পক্ষান্তরে দক্ষিণ পাশে এখন কোথায় আছে? দূরে আছে, এবং পৃথিবীও আছে সূর্য থেকে দূরে, তার মানে এখানে শীতটা অনেক বেশি বেশি পড়ে যায়। তাই এই যে দেখো, সূর্য থেকে দূরত্ব কম বেশি হওয়ার কারণেও কিন্তু উপরে আর নিচে বা পৃথিবীর উত্তর দক্ষিণ গোলার্ধে কিন্তু তাপের একটা তারতম্য আমরা দেখতে পাই। এই ব্যাপারগুলো আরো ভালো করে বুঝবা, নেক্সট ক্লাসে এগুলো নিয়ে হালকা আলোচনা আছে, ঠিক আছে? তার মানে তাহলে ঋতু পরিবর্তন আমরা মূল কারণগুলো একটু বোঝার চেষ্টা করি, খুব সহজ ভাষায় তখন যা বললাম, যে পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রির হ্রাস বৃদ্ধির তাপমাত্রার তারতম্য, মানে দিন রাত্রি যে কম বেশি হচ্ছে, তার মানে তাপেরও কম বেশি হচ্ছে, এই জন্য ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর আকৃতি হচ্ছে এখানে, পৃথিবীর আকৃতিটা হচ্ছে এটার একটা মানে ঋতু পরিবর্তনের মূল কারণ। কারণ পৃথিবী আসলে গোল হওয়ার কারণে কি এইভাবে ঘুরতে থাকে, কোথাও আলো পড়ে কোথাও পড়ে না। যেমন ধরো এই গোল হওয়ার কারণে কিন্তু পৃথিবীর এই উত্তর পাশে এবং এই দক্ষিণ পাশে কিন্তু সবসময় কম আলো পড়ে, এবং যখন পৃথিবীটা এরকম হয় তখন একটু বেশি আলো পড়ে, আবার যখন এরকম হয় তখন এখানে একটু বেশি আলো পড়ে। এটার কারণে কিন্তু এই তাপমাত্রা কম বেশি হয়। এটাও হচ্ছে ঋতু পরিবর্তনের কারণ। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, যেটা আমি হচ্ছে এই যে এইখানে দেখাইলাম, এটার কারণেও কি তাপমাত্রা কম বেশি হচ্ছে। পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান, ওই যে ঘোরার সময় কোনোটা সামনে আসে কোনোটা হচ্ছে দূরে চলে যায়, বার্ষিক গতি তো মূল কারণ। তার মানে এই কারণগুলো তো মানে জাস্ট এখানে গুছায় লেখা আছে যে ঋতু পরিবর্তনটা কেন হয়। তো আশা করি বুঝতে পারছো যে কেন ঋতু পরিবর্তন হয়। এবং চতুর্থ অধ্যায়ে আসলে এই ব্যাপারগুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা আছে, যে বাংলাদেশে কেন বৃষ্টিপাত হয়। ঋতু পরিবর্তন তো শুধুমাত্র যে এই ব্যাপারগুলো জড়িত তা না, এগুলো হচ্ছে মেইন কারণ। এর পাশাপাশি সমুদ্রের অবস্থান, তারপর হচ্ছে বনভূমির অবস্থান, তারপরে ধরো হচ্ছে বৃষ্টিপাত হওয়া, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেগুলো নিয়ে আসলে চতুর্থ অধ্যায়ে আলোচনা, যেখানে হচ্ছে জলবায়ু সংক্রান্ত আলোচনা আছে। প্লাস এই ক্লাসে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করলাম যে পৃথিবীর দুইটা গতির কারণে কিভাবে দিন রাত্রি কম বেশি হচ্ছে, কিভাবে তাপমাত্রা কম বেশি হচ্ছে, আর কিভাবে ঋতু পরিবর্তন হচ্ছে। নেক্সট ক্লাসে একেবারে চরম ধামাকা, সেই ধামাকাতে আমরা জোয়ার ভাটা সম্পর্কে বিস্তারিত জানবো। কি জানবো? জোয়ার ভাটা। আর জোয়ার ভাটা জানতে গেলে পৃথিবীর এই গতিগুলো নিয়ে আবার আমাদের রিভাইজ করতে হবে। এখানে কিছু অ্যানিমেশন দেখানোর চেষ্টা করব, অনেক কিছু থাকবে আশা করি। তো সেই ক্লাস পর্যন্ত সবাই অপেক্ষা করো এবং দেখতে থাকো। আর হ্যাঁ, যদি একবার ক্লাস করে সব না বুঝতে পারো, আমি অনুরোধ করব তুমি আরেকবার একটু দেখবা, কারণ আমি আগেই বলেছি
অধ্যায়টা এতটাও সহজ না যে তুমি একবার পরবার সব বুঝে ফেলবা। তুমি একাধিকবার তোমাকে ট্রাই করতে হবে এবং নিজে, নিজে চিন্তা করতে হবে। তাহলেই তুমি বুঝতে পারবা। ঠিক আছে? বাই। দেখা হচ্ছে পরের ক্লাসে।